ঈশ্বর 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 ওকে শাস্তি দিয়েছেন। ও যদি পুলিশের ভয়ে শাস্তির ভয়ে পালিয়ে না যেত তাহলে তো এইভাবে মরতে হতো না। বাবারটা আমার বেঁচে থাকতো, তাহলে বাবারটা বেঁচে থাকতো। আলোর কোনো দোষ নেই, আলোর কোনো দোষ নেই। যা করেছে ঠিক করেছে, ঠিক করেছে যখন তাহলে তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন বলো তো, কাঁদছো কেন? ও ঠিক করেনি, তুমি একদম ঠিক কাজ করোনি। বলো পারতে? যদি আমার বাপে তোমার বাপি হতো তাহলে এটা তুমি করতে পারতে? যদি আমার ছোট ভাই তোমার ভাই হতো, তোমার নিজের ভাই, তোমার রক্তের সম্পর্কে কি হলে এটা করতে পারতে? পারতে না। গিয়ে বলেছো তুমি সত্যি কথাটা। সে যতই দোষ করুক, যতই ক্রাইম করুক, তুমি বলতে না। আজকে আমাদের সাথে তোমার ব্লাড রিলেশন নেই বলে তুমি এটা করতে পারলে। তুমি এভাবে আমাদের সংসারটাকে ভেঙে দিলে। হ্যাঁ, তুমি সব শেষ করে দিলে, আমাদের সংসার সব শেষ করে দিলে, সব ডেস্ট্রয় করে দিলে তুমি। লীনা, লীনা চুপ কর, চুপ কর তুই। আকাশ 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 প্লিজ প্লিজ ওকে এভাবে বকবেন না। ও তো এখনো ছোট, বলুন। ও এখনো এই ঝড়টাকে সামলে উঠতে পারেনি। এলিনা, আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো তুমি? কি বুঝতে পারছো? তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমি আর হস্টেল যেতে পারবো না। আমাকে ওখানে সবাই বলছে যে আমার বাবা একজন ক্রিমিনাল, ক্রিমিনাল বলছে। আমি কলেজে যাবো না, আমি পড়াশোনা ছেড়ে দেবো, আমি সব ছেড়ে দেবো। আমার ক্যারিয়ার তো শেষ এখানে। সবের জন্য দায়ী তুমি। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না। আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না তোমাকে, কোনোদিনও ক্ষমা করবো না। লীনা, 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 আমার কথাটা শোন। লীনা, মা, মা, লীনার কথা কিছু মনে করো না। আসলে ওর বাপিকে খুব ভালোবাসে। ও ভাবতেই পারে না ওর বাবা এত বড় একটা অপরাধ করতে পারে বা করেছে। বিশ্বাস করতে পারছে না। কিছু মনে করো না ওর কথা। না মা, আমি হেলিনার কথায় কিচ্ছু মনে করিনি। এখন আপনাদের কারোর কথায় কিছু মনে করার সময় নয় মা। এখন আমাকে আপনাদের সবার কথা ভাবতে হবে। এই পরিবারটাকে বাঁচাতে হবে, এই সংসারটাকে বাঁচাতে হবে আমার। বাবা, কেন তুমি আমাকে ওষুধগুলো খাওয়াতে চেয়েছিলে? কেন? কি স্বার্থ ছিল তোমার? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম। আমি তো তোমার সব কথা বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার ক্ষতি করার জন্য আমাকে ওষুধগুলো খাইয়েছিলে।
যাতে তুমি আমাকে কন্ট্রোলে রাখতে পারো। সেসব কথা ভেবে তুমি আমাকে নিষিদ্ধ ড্রাগ খাইয়েছিলে বাবান। আমি তো ভাবতেও পারছি না বাবান যে তুমি আমাকে ড্রাগ অ্যাডিক্ট বানিয়ে দিয়েছিলে। কেন বাবান, কেন বলো? আলোর দেওয়ার সমস্ত প্রমাণ দেখার পর আমি বুঝতে পেরেছি যে তুমি কতটা খারাপ, কতটা নীচ একটা মানুষ। আলো, আমি এসব আর কিচ্ছু রাখবো না। হ্যাঁ ছায়া, তোকে এই সব কিছুর থেকে দূরে থাকতে হবে, সব কিছুর থেকে দূরে থাকতেই হবে। এ কি, তুই কাঁদছিস কেন? আমাকে দেখ, আমি তো আর কাঁদছি না। আমি কাঁদছি তোর কষ্ট দেখে ছায়া। আর তাছাড়া আমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে, জানিস তো। ওকে তো আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, কিন্তু ও যে অন্যায়গুলো করেছে সেগুলো আমি কিছুতেই মেনে নিতে পারিনি। আমি তো চেয়েছিলাম বাবানের শাস্তি হোক। বাবান তো শাস্তি পেয়েছে আলো, তাই বলে মৃত্যু না চায়। মৃত্যু কখনো কারো শাস্তি হতে পারে না। আমি চেয়েছিলাম বাবান একজন ভালো মানুষ হয়ে আবার ফিরে আসুক, কিন্তু ওর এইভাবে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না কিছুতেই। সব শেষ হয়ে গেল, কেমন সব শেষ হয়ে গেল। বাবার সাথে আমি কত স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নগুলো তুই এই বাড়িতে থাকলে কিছুতেই ভুলতে পারবি না ছায়া। তার জন্য আমি বলছি যে তুই এই বাড়িতে থাকিস না, তুই শ্রীরামপুরে চলে যা, ফিরে যা শ্রীরামপুরে। আমি তোকে আর এভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছি না। আমার খুব কষ্ট হচ্ছে ছায়া, তুই এখানে থাকিস না। জানি না এরপর কি দিন আসতে চলেছে। হয়তো বাড়ি শুদ্ধ সবাইকে পথে গিয়ে দাঁড়াতে হবে। এমনিতেও বাবার সমস্ত কোম্পানি সিজ হয়ে গেছে। আজ বাড়িতে ব্যাংকের লোকজন এসে বাড়ি ছাড়া নোটিশও ধরিয়ে দিয়ে গেছে। সামনে অনেক বড় লড়াই ছায়া। হ্যালো, আর তোর এই লড়াই তুই আমাকে তোর পাশে নিবি না? তোর কষ্ট হবে, তোর খুব কষ্ট হবে ছায়া। ছায়া আমার পাশে তো আকাশ সবসময় রয়েছে। ছায়া আমি বলি কি, তুই শ্রীরামপুরে চলে যা। একটু পরেই ছোটকা আসবে আর মেশো আসবে, তাদের সঙ্গে তুই শ্রীরামপুরে চলে যা। চলে যাব আমি, এখান থেকে চলে যাব, আর কখনো আসবো না। ওমা, সে আবার কি কথা? কখনো আসবি না কেন? নিশ্চয়ই আসবি। কিন্তু আমি বলছি কি, এই সিচুয়েশনটা একটু নর্মাল হোক, আমি এই সিচুয়েশনটা একটু গুছিয়ে নিই, তারপর না হয় আসবি। দেখ, হাতে মাত্র 1 মাস সময় রয়েছে। এই 1 মাসের মধ্যে আমাদের এই বাড়িটা ছাড়তে হবে। তারপর কোথায় গিয়ে উঠবো, কি করবো, কিচ্ছু ঠিক করা হয়নি এখনো। তার জন্যই বলছি তুই শ্রীরামপুরে চলে যা প্লিজ ছায়া। আমি একা শ্রীরামপুরে কি করবো আলো? হে আবার কি কথা? তুই একা কোথায়? ওই বাড়িতে তো সবাই আছে। কিন্তু তোকে ছাড়া আমি একা কি করে থাকবো আলো? কি করবো আমি? কি আবার করবি? পড়াশুনো করবি, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করবি। তুই তো ছোট থেকে স্বপ্ন দেখতিস যে তুই বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হবি। তাহলে ছায়া সেই স্বপ্ন তোকে পূরণ করতে হবে না? তোকে বাবানের এই সমস্ত ভাবনাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমি জানি এটা খুব কঠিন কাজ, খুব কষ্টের কাজ। তোকে এই সব কিছু ভুলতে হবে, নিজেকে সামলে উঠতে হবে। আমি সামলে উঠতে পারবো তো আলো? পারবি, নিশ্চয়ই পারবি, কেন পারবি না?
তবে এই বাড়িতে থাকলে তুই পারবি না। তোর তোর খুব কষ্ট হবে এই অভাবের মধ্যে থাকতে। আর তুই তুই থাকতে পারবি তো আলো? হ্যাঁ পারবো, পারবো আমি। কারণ আমি জীবনের সবকটা স্তর দেখেছি, আমি জীবনের সমস্ত রূপ দেখেছি। আনন্দ, দুঃখ, অনাথ আশ্রমে বড় হওয়া, তারপর তোদের বাড়িতে আনন্দে বড় হওয়া, সব রকম ভাবে আমি জীবন কাটিয়েছি। তাই আমি পারবো, কিন্তু কিন্তু তুই পারবি না। আলো, আলো এমনটা কেন হয়ে গেল বলতো? কেন এভাবে সবকিছু ভেঙে গেল? আমি তোকে কত ভুল বুঝেছি, কত অপমান করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি। আর আজ যখন আমি নিজে বুঝতে পেরেছি যে এই সমস্ত কিছু তুই শুধু আমার জন্যই করেছিস, আর বাবার ভুল আর তুই ঠিক, তখন আমি স্বার্থপরের মতো শ্রীরামপুরে চলে যাব। তোর লড়াইতে তোর পাশে থাকবো না আমি? এই লড়াইটা যে বড় কঠিন রে ছায়া। তাতে কি, আমিও তো এই বাড়ির বউ, তাই না? আজ বাবা নেই বলে তোরা কি আমাকে এই বাড়ির বউ বলে মনে করিস না? কেন মনে করব না? অবশ্যই তুই এই বাড়ির বউ। তাহলে তুই কেন আমায় পর করে দিচ্ছিস? কেন আমায় দূরে পাঠিয়ে দিচ্ছিস? কেন কেন তোর লড়াইতে আমাকে কেন পাশে থাকতে দিচ্ছিস না? তুই বল। তুই আমার উপর খুব রেগে আছিস, তাই না? না ছায়া, আমি কি কখনো তোর উপরে রেগে থাকতে পারি বল? তাহলে তাহলে আমাকে দূরে ঠেলে দিস না প্লিজ, প্লিজ তোর থেকে আমাকে দূরে করে দিস না। আমি বলছি তো আমি আর কখনো অবাধ্য হবো না, কোনোদিনও অবাধ্য হবো না। আমি তোর সব কথা শুনবো। আর 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 তুই যদি আমাকে নিয়ে গিয়ে কুড়ে ঘরে রাখিস, আমি কুড়ে ঘরেই থাকবো। একবেলা যদি ডাল ভাত খেতে দিস, আমি ডাল ভাতই খাবো আলো। কিন্তু তোর থেকে আমাকে দূরে করে দিস না আলো, প্লিজ আলো, প্লিজ আলো, প্লিজ। ছায়া, ছায়া তুই কেন বুঝতে চাইছিস না? আমি যা যা করতে চাইছি শুধুমাত্র তোর ভালোর জন্য করতে চাইছি। বিশ্বাস কর। বিশ্বাস করি তো, খুব বিশ্বাস করি। তোকে অবিশ্বাসের মতো একটা ভুল একবারই করেছি আলো, আর কখনো করবো না, কোনোদিনও করবো না। কিন্তু তোর কাছ থেকে দূরে চলে গিয়ে আমি বাঁচতে পারবো না আলো, আমি মরে যাবো। কি সব বাজে বাজে কথা বলছিস তুই? তাহলে তুই বল আমাকে তুই দূরে সরিয়ে দিবি না? আমাকে কোথাও যেতে বলিস না আলো, আমাকে দূরে সরিয়ে দিস না আলো, প্লিজ আলো। আলো তোর জীবন থেকে আমাকে দূরে সরিয়ে দিস না, প্লিজ আলো, প্লিজ 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 আলো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। তবে তোকে একটা প্রমিস করতে হবে। তোকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, আবার নতুন করে নিজের জীবনটা গড়ে তুলতে হবে। পারবি তো? পারবি তো ছায়া, পারবি তো? পারবো। তুই আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। আমি আছি ছায়া, আমি সব সময় তোর পাশে আছি। সঙ্গে নাচি সঙ্গে বাঁচি, তাই তো এত মায়া। আমাদের মেয়েটা কত বড় হয়ে গেল, তাই না? কখন যে এতটা বড় হয়ে গেল আমরা টেরও পেলাম না। ভগবান যে আমাদের সেই সুখ থেকে বঞ্চিত করে রেখেছিল গো, তাই তো আমরা কিছু জানতে পারিনি। আমাদের মেয়েটা এত বড় হয়ে গেল বুঝতেও পারিনি।
আলো, এ কি মা বাবা, তোমরা তোমরা হঠাৎ উঠে আসতে গেলে কেন? তোমাদের তো বিশ্রাম দরকার, বললাম তো একটু বিশ্রাম করে নাও। তোমরা একটু ঘুম দরকার তো তোমাদের। মা বছরের পর বছর ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, এখন আর চোখে ঘুম নেই রে মা। আলো, আজ যে আমাদের বড় খুশির দিন রে মা, কিন্তু দেখ বাড়ির যা পরিস্থিতি, তাতে তো আমাদের আনন্দ করতে মন চায় না রে মা। দিন তো আর শেষ হয়ে যাচ্ছে না মা, হাতে তো সময় আছে। মা মা এখন থেকে আর কেউ তোমাদেরকে আমার থেকে আলাদা করতে পারবে না। আমরা সবাই একসঙ্গেই থাকবো এবার থেকে। আলো, সবই তো ঠিক আছে মা, কিন্তু বাড়ির যা পরিস্থিতি, তাতে কি আমাদের এখানে থাকাটা ঠিক হবে? বলছিলাম গায়ত্রী, আমরা কি তাহলে কল্যাণীর বাড়িতেই ফিরে যাবো কি? বাবা, কল্যাণীর বাড়ি তো এখন আর থাকার মতো অবস্থায় নেই। তোমরা ওখানে থাকবে কি করে? অনেক বছর ধরে তো বন্ধ হয়ে পড়ে রয়েছে। মাসিমণি, মাসিমণি, আলো তো ঠিক কথাই বলছে। তোমরা আর কোথাও যাবে না মাসিমণি, তোমরা আর কোথাও যাবে না। এই দেখো বোকা মেয়ে, কাঁদছিস কেন? কাঁদে না, কাঁদে না, দেখে দেখে একদম কাঁদবে না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মা, এখন তো তোদের সামনে অনেক বড় লড়াই, তোকে এতগুলো মানুষের দায়িত্ব নিতে হবে। তাদেরকে সামলে আমাদের দায়িত্ব আবার কি করে নিবি তুই? সব পারবো বাবা, সব পারবো। তোমরা আমার পাশে থাকলে আমি সব পারবো। শুধু শুধু তোমরা আমার পাশ থেকে আর দূরে সরে যেও না। না রে মা, না, আমরা তো সরে যেতে চাইনি, কিন্তু এই পরিস্থিতিতে আমরা তোর বোঝা হয়ে দাঁড়াতে চাই না। না বাবা, মা বাবা কখনো সন্তানের কাছে বোঝা হয় না। বাবা, বাবা তোমাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। তুমি ভুলে যাও না যে তুমি একজন গবেষক। তুমি ক্যান্সারের মতো মারণ রোগের ওষুধ নিয়ে রিসার্চ করেছিলে। তোমাকে তো সেই রিসার্চটা কমপ্লিট করতে হবে বাবা। বর্তমান মেডিকেল সায়েন্সের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বাবা। বাবা, তোমার আবিষ্কার করা ক্যান্সারের ওষুধ মানুষের কল্যাণের জন্য ব্যবহার করা হবে। তোমার সব স্বপ্ন পূরণ হবে বাবা। কিন্তু মা, একটা ওষুধের ফর্মুলা বের করলেই হয় না, সেটা বাজারে আনতে গেলে অনেক রকম ফর্মালিটিস আছে। সব হবে বাবা, সব হবে। মিস্টার তীর্থঙ্কর সেনগুপ্ত মানে আমার শ্বশুরমশাই নিজের ভুলের জন্য যেসব কোম্পানিগুলো সিজ করে দিয়েছে পুলিশ, সেই সব কোম্পানিগুলো আবার চালু হবে। আর সেই সব কোম্পানিগুলোতেই তোমার রিসার্চ করা ক্যান্সারের ওষুধ তৈরি হবে। বাবা, আমি এই কোম্পানিগুলোর গুডউইল আবার ফিরিয়ে আনবো। এই কোম্পানিগুলো আবার চালু হবে। আর বাবা যেদিন সংশোধনাগার থেকে শুদ্ধ হয়ে একজন ভালো মানুষ হয়ে ফিরবেন, সেদিন আমি এই কোম্পানিগুলো বাবার হাতে আবার তুলে দেব। কিন্তু সেটা কি করে তুই পারবি বল? হ্যাঁ, তীর্থঙ্কর বাবুর কারখানা, কোম্পানি সমস্ত কিছু সিজ করে দিয়েছে। তোর তো অনেক টাকার দরকার। তাছাড়া একটা কোম্পানি ফর্ম করতে গেলে ল্যান্ডের দরকার, সেটা তুই কোথা থেকে পাবি? কি করে পাবি এত টাকা তুই? একটা জায়গা কিন্তু আছে। কোন জায়গায় মা? তোর ঠাকুরদার একটা ওষুধের ছোটখাটো কারখানা ছিল রে। তোর ঠাকুরদা সেই সময় জেলা অঞ্চলের নামকরা কবিরাজ ছিলেন। হ্যাঁ, তোমরা ছোটবেলায় তো তার কথা বলেছিলে আমাকে। হ্যাঁ রে, আমার গবেষণা, ওষুধ তৈরি করার ইচ্ছে সবই আমার বাবাকে দেখেই হয়েছিল। মানে বাবাই ছিলেন আমার ইন্সপিরেশন। আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমিও বাবার মতো বড় হয়ে ওষুধ বানাবো। সাধন কবিরাজে ওষুধ একদম অব্যর্থ ছিল। ভেষজ পদ্ধতিতে নানান জড়িবুটি মিশিয়ে বাবা কত রকমের ওষুধ বানাতেন মনে আছে? কোমরের ব্যথার ওষুধ, হাঁপানির ওষুধ, রক্তচাপ কমানোর ঠান্ডা তেল, আরো কত রকম রোগের ওষুধ।
কিন্তু একবার মনে আছে বাবা ওষুধ তৈরির জন্য একটা ছোটখাটো কারখানাও করেছিলেন, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠা পাওয়ার আগেই বাবার এক বন্ধু বাবাকে ঠকিয়ে দেন। ব্যাস, তো ঠাকুরদার আর ব্যবসা করা হলো না। ভালো মানুষ ছিল তো, তাই ঠকে গেলেন। কিন্তু কিন্তু ওই জায়গাটা তো এখনো খালি পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ গো, তোমরা আবার ওখানে গিয়ে নতুন করে শুরু করতে পারো না কাজ? হ্যাঁ হ্যাঁ, পারি নিশ্চয়ই পারি মা। এটা তো খুব ভালো আইডিয়া। এখন থেকে আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। আর এই নতুন করে শুরু করার পথে আমরা তোমার পাশে আছি আলো।